আসসালামু আলাইকুম। এসেছি 26 অ্যান্ড 27 ব্যাচের স্টুডেন্টরা হয়। কি অবস্থা সবার আশা করি ভালো। সো আজকে আমরা চলে আসলাম হচ্ছে তোমাদের ম্যাথের চ্যাপ্টার 17 পরিসংখ্যানের ক্লাস নিয়ে, ঠিক আছে। সো আজকে আমরা চলে আসলাম হচ্ছে পরিসংখ্যানের ওয়ান শট ক্লাস নিয়ে। আর আজকে মাত্র এই যে এইখানে একটা ম্যাথ রাখছি আমি, এই একটা ম্যাথ দিয়ে তোমাদের হচ্ছে পুরো পরিসংখ্যানটা ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে। আর পরিসংখ্যানে যতগুলো তোমাদের প্রবলেম থাকে সবগুলো ইনশাল্লাহ আমরা এই একটা ম্যাথ দিয়ে সলভ করে দিব। সো চলো আর কথা বলবো না, আমরা সোজাসুজি আমরা সলভে চলে যাই। ওকে, সো দেখো প্রথমে আমাদের এই যে পরিসংখ্যানের চ্যাপ্টারটা এইটা করতে হলে আমাদের কি কি জানতে হবে ভাইয়া। দেখো এইখানের জন্য আমাদের হচ্ছে কিছু প্রয়োজনীয় সূত্র জানতে হবে, ঠিক আছে। সো দেখো যে আমাদের কিছু সূত্র জানতে হবে। দেখো আমাদের হচ্ছে কিছু সূত্র জানতে হবে। এখানে যদি একটু খেয়াল করো সূত্রগুলো কি কি দেখো। প্রথম হচ্ছে মধ্যক দেওয়া আছে, তাই না। সো দেখো মধ্যকের সূত্র হচ্ছে আমরা জানি তিনটা। কি কি ভাই? দেখো যদি সারণী থাকে, যদি দেখো যে ছক আকারে তোমার শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, তোমাকে মধ্যক নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে তুমি কি করবে ভাই? দেখো তাহলে হচ্ছে তোমার সূত্রটা হবে এই সূত্রটা হবে L+N/2 - FC ইন্টু H/FM। সো এখানে কোনটা দ্বারা কি বোঝায় ভাই? L সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান, FC সমান হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আরেকটা বিষয় যে মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে ক্রমযোজিত গণসংখ্যাটা নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা। সো দেখো তারপর হচ্ছে FM। সো FM দ্বারা কি বোঝাবে? FM দ্বারা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তারপর হচ্ছে H সমান হচ্ছে শ্রেণীব্যাপ্তি। ওকে, সো এইটা গেল। দেখো তারপরে হচ্ছে আমাদের সূত্রটা কি দেখো। তারপর হচ্ছে এবার হচ্ছে ভাই উপাত্ত যদি থাকে, তোমার হচ্ছে সারণী থাকবে না, তোমার সংখ্যা দেওয়া থাকবে কতগুলো, সেখান থেকে তোমাকে মধ্যক নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে তুমি কি করবে ভাই? দেখো সেক্ষেত্রে তোমার যদি n এর মান অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলা মানে তোমার কয়টা সংখ্যা দেওয়া আছে এইটার নাম্বারটা যদি তোমার জোড় হয়, তাহলে ভাই সূত্র হচ্ছে n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ ভাগ 2, ঠিক আছে। এটা হচ্ছে জোড় সংখ্যা থাকলে n এর মান। আর হচ্ছে দেখো যদি n এর মান যদি বিজোড় হয়, ঠিক আছে, মানে যেগুলো মানে যতগুলা সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাগুলোর নাম্বারটা যদি তোমার বিজোড় হয়, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে মধ্যক? তাহলে সূত্রটা হচ্ছে ভাই n+1/2 তম পদ। ওকে, এবার আসবে প্রচুরক। সো প্রচুরকের সূত্রটা কি দেখো, L+F1/F1 + F2 ইন্টু H, ঠিক আছে। সো দেখো L দ্বারা বোঝা হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নমান, তারপর হচ্ছে F1 হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস হচ্ছে পরবর্তী শ্রেণী গণসংখ্যা, ঠিক আছে। আর H সমান হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। ওকে, সো তারপরে আছে ভাইয়া পরিসর। সো পরিসর নির্ণয় সূত্র কি ভাই? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, মানে হচ্ছে তোমার কতগুলা উপাত্ত দেওয়া থাকবে, ঠিক আছে। এবার ভাই উপাত্ত তো বুঝি, মানে কতগুলা সংখ্যা দেওয়া থাকবে। এখন সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে তুমি দেখবা যে যেই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় সেই সংখ্যা মাইনাস সেই সংখ্যাটা সবচেয়ে ছোট, ঠিক আছে। ওই উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে ছোট থাকবে সেইটা প্লাস হচ্ছে কি 1, ঠিক আছে। তারপর হচ্ছে কি ভাই? তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা, ঠিক আছে। দেখো শ্রেণী সংখ্যার সূত্র কি ভাই? শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। ওকে, সো দেখো আর মাত্র দুইটা সূত্র আছে। দেখো সূত্র এটা কি? একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি ভাই? সামিশন FI/UI ভাগ n গুণন H। ওকে, তারপর হচ্ছে ভাই উপাত্তের গড়, মানে ধরো যে কতগুলো উপাত্ত দেওয়া আছে সেইটার গড়। তো সেটার গড়ের সূত্র কি ভাই? সেটার গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল, মানে হচ্ছে যতগুলো তোমার রাশি বা উপাত্ত দেওয়া থাকবে সেই সবগুলো তুমি যোগ করবা, ভাগ হচ্ছে কি রাশিগুলোর সংখ্যা, মানে যতগুলো রাশি থাকবে সেইটার সংখ্যা। ওকে, সো এই ছিল ভাইয়া কিছু বেসিক সূত্রাবলী। ওকে, সো এবার আসো আমরা হচ্ছে প্রবলেমগুলা সলভ করি একে একে। দেখো এইখানে মূলত এটা হচ্ছে একটা সৃজনশীল। দেখো এইখানে একটা সৃজনশীলের মধ্যে আমি কয়টা কোশ্চেন আনছি দেখো ভাই, এখানে হচ্ছে আমি মোট 7টা কোশ্চেন আনছি, ঠিক আছে। সৃজনশীলে কি 7টা কোশ্চেন থাকে? সৃজনশীল হচ্ছে গ পর্যন্ত থাকে, ঠিক আছে। সো আমরা এখানে কয়টা আনছি দেখো, আমরা এখানে হচ্ছে 7টা কোশ্চেন আনছি, অ্যান্ড এই 7টা কোশ্চেন দিয়ে আমরা ইনশাল্লাহ পুরো অধ্যায়টাকে শেষ করে দিব। ওকে, দেখো সো প্রথমে কি নির্ণয় করতে বলছে ভাই? দেখো প্রথমে বলছে আমাদের যে সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, ঠিক আছে। সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। সো দেখো এখানে কি দেওয়া আছে ভাই? এখানে হচ্ছে উপাত্ত দেওয়া আছে, তাই না। সো আমরা দেখলাম যে ভাই দেখো যে উপাত্তের গড় এইটার সূত্র কি ভাই? রাশিগুলোর যোগফল, মানে হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে এইগুলোর যোগফল নির্ণয় করতে হবে, প্লাস তারপরে কি করতে হবে? ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা, মানে এখানে যতগুলো সংখ্যা আছে সেটা দ্বারা আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। সো তুমি দেখো তাহলে আমরা এভাবে লিখবো এটা, যে
আমরা তাহলে এইভাবে লিখি যে ক নাম্বারটা, ঠিক আছে, ক নম্বরটা আমরা লিখি যে দেওয়া আছে, ঠিক আছে, তুমি লিখবা যে দেওয়া আছে, বা তুমি সরাসরি লিখতে পারো যে গড়, ঠিক আছে, তুমি সরাসরি গড় লিখতে পারো, ঠিক আছে, সরাসরি গড় লিখে তুমি কি করবা, দেখো এখানে কি কি সংখ্যা আছে আমরা একটু যদি দেখি, 70 প্লাস 75 প্লাস 57 প্লাস হচ্ছে 71 প্লাস হচ্ছে 83 প্লাস হচ্ছে 95 প্লাস 88 প্লাস হচ্ছে 79, ওকে, ডিভাইডেড বাই, দেখো এখানে সংখ্যা কতগুলো আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8টা আছে, তাই না? সো 8। সো এবার আমরা এটাকে হচ্ছে ক্যালকুলেশন করব, দেখো, সো এটা দেখে আমরা একটু ক্যালকুলেশন করি যে এখানে কত হচ্ছে। সো উপরে আমাদের আসতেছে, দেখো উপরে আমাদের আসতেছে হচ্ছে 618, নিচে আসতেছে হচ্ছে 8। সো এটাকে যদি আমরা একটু ভাগ করে দেই, 618কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 77.25। সো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় গড়, ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে এবার হচ্ছে আমরা কি করব, দেখো এবার হচ্ছে আমরা খ নম্বরটা সলভ করি। দেখো খ নম্বর কি বলছে ভাইয়া, মধ্যক নির্ণয় করবে। মধ্যকটা কই থেকে নির্ণয় করতে হবে? মধ্যকটা হচ্ছে ভাইয়া এই যে ছক থেকে নির্ণয় করতে হবে। এবার ভাইয়া দেখো তোমাকে যেই প্রশ্নই বলবে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমাকে সূত্রটাকে মাথায় আনতে হবে যে যেই প্রশ্নটা বলছে এটা সূত্রটা কি। সো দেখো ভাই, মধ্যক সারণী থাকলে মধ্যকের সূত্র কি, L প্লাস n/2 - fc গুণন h/fm, ঠিক আছে। এর জন্য আমাদের কি লাগে, ক্রমযোজিত গণসংখ্যা লাগে। সো আমরা কি করব, ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে একটা সারণী আগে তৈরি করে নিই, ঠিক আছে। সো তুমি খ নম্বরে এইভাবে লিখবা যে মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ, ঠিক আছে। সো তুমি লিখবা যে মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। এবার ভাইয়া দেখো যে মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। এবার দেখো আমরা মধ্যক নির্ণয়ের সারণীটা কিভাবে করব। দেখো এখানে হচ্ছে আমাদের রো আছে কয়টা দেখো তো, দেখো আমাদের রো আছে 2টা, আর সারি কলাম আছে কয়টা দেখো তো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের নিতে হবে হচ্ছে 8টা কলাম নিতে হবে, আর রো নিতে হবে হচ্ছে 3টা, ঠিক আছে। দেখো এইখানে আমরা কি করি যে আমরা মূলত আমরা অভ্যস্ত কিভাবে করে, আমরা হচ্ছে এইভাবে হচ্ছে নিচে নিচে দাগ দিই, ঠিক আছে। মানে হচ্ছে আমরা যে রোগুলাকে বেশি করি, কলামগুলা কম করি, ঠিক আছে। মানে কলামগুলা 3টা কলাম করি আর রো করি হচ্ছে আমরা 8টা, ঠিক আছে। সো আমরা কি করব, দেখো টাইমটাকে একটু বাঁচানোর জন্য এই যে এইখানে যেভাবে আছে না, আমরা এইভাবে হচ্ছে সারণীটা করব, ঠিক আছে। জাস্ট নিচে আরেকটা ঘর করে আমরা কি করে দেব, ক্রমযোজিত গণসংখ্যাটা লিখবো, ঠিক আছে, আমাদের টাইমটাকে বাঁচানোর জন্য, ঠিক আছে। আমাদের হচ্ছে সবসময় চিন্তা থাকবে আমরা কিভাবে টাইমটাকে কিভাবে আমরা শর্ট করব, ঠিক আছে। সো আমি হচ্ছে ছকটা করে নিই, ওকে। সো দেখো আমরা ছকটা করে নিলাম। এবার আমরা প্রথমে লিখবো হচ্ছে শ্রেণীব্যাপ্তি, মানে কোশ্চেনে যেটা থাকবে আমরা হচ্ছে সেটাই লিখে দিব, ওকে। শ্রেণীব্যাপ্তি, তারপরে হচ্ছে গণসংখ্যা, তারপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, সো ক্রমযোজিত গণসংখ্যা বা তোমরা হচ্ছে যোজিত গণসংখ্যা লিখতে পারো, ঠিক আছে। সো দেখি আমরা এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের 36 থেকে 40, এখানে আছে হচ্ছে আমাদের 41 থেকে 45, তারপর হচ্ছে 46 থেকে হচ্ছে আমাদের 50, তারপর হচ্ছে 51 থেকে 55, তারপরে আছে 56 থেকে 60, 61 থেকে হচ্ছে 65, 7 9 10 17 3 আছে 4, ওকে। সো দেখো ভাই, এবার ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করবো। সো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় সূত্রটা হচ্ছে, নিয়মটা হচ্ছে দেখো যে প্রথমে আমাদের গণসংখ্যা যেটা থাকবে সেইটা লিখবো, তারপরের ঘরে কি লিখবো ভাই, তারপরে যে আগের গণসংখ্যা আর যে পরের গণসংখ্যা দুটো হচ্ছে আমরা জাস্ট যোগ করে দিব। সো 9 আর 7 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে ভাই, তাহলে হচ্ছে আমাদের 16, ঠিক আছে। সো তারপর আমরা কি করব, এই 16 এর সাথে আবার কি করব, পরের ঘরে যেই সংখ্যাটা থাকবে সেটা যোগ করব, ঠিক আছে। মানে হচ্ছে
মানে তুমি হচ্ছে ক্রস করে এভাবে মনে রাখতে পারো যে প্রথম করে 7 লিখবা, মানে প্রথম করে যা থাকবে তাই লিখবা, তারপরে হচ্ছে যে এটার সাথে যোগ, তারপরে দ্বিতীয় করে যেটা হবে সেটা তৃতীয় করের সাথে যোগ, এইভাবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের 26, ওকে। সো তারপর এইখানে হচ্ছে আমাদের 43, এখানে হচ্ছে 46, আর এখানে হচ্ছে আমাদের 50, ওকে। সো এখানে হচ্ছে আমাদের 50। আর দেখো গণসংখ্যা এখানে কত হবে ভাই, দেখো গণসংখ্যা এখানে দেখো, এখানে একটা টুইস্ট হচ্ছে, তুমি এখানে যদি যোগ করো তারপরে তোমার গণসংখ্যা হবে 50, এইটাই হবে, অর্থাৎ লাস্ট ঘরে তুমি ক্রমজয়িত গণসংখ্যা যা পাবা তোমার গণসংখ্যা তাই হবে, ঠিক আছে। তোমার যদি ডাউট থাকে, দেখো আমি হচ্ছে এখানে ক্যালকুলেটারে যদি আমি একটু হিসাব করি, দেখো এখানে যদি আমি ক্যালকুলেটার একটু হিসাব করে দিই, দেখো যে 7 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 17 প্লাস 3 প্লাস 4, এই যে দেখো এইখানে আমাদের কিন্তু 50 আসতেছে, তাই না, এখানে হচ্ছে আমাদের 50 আসতেছে, ওকে। ওকে, সো আমরা এটা করলাম। এবার হচ্ছে আমরা কি করবো, এবার হচ্ছে আমরা মধ্যক নির্ণয় করবো, ঠিক আছে। সো এখানে মধ্যক নির্ণয় করার জন্য আমরা এই পাশে একটু দাগ দিয়ে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা লিখে দিতে পারি যে আমাদের মধ্যকের জন্য যা যা লাগবে, ঠিক আছে। সো আমরা প্রথমে এইখানে লিখে দিই যে সুতরাং মধ্যকের সূত্রটা কি ভাই, মধ্যকের সূত্রটা হচ্ছে আমাদের L+n/2। ও আচ্ছা, দেখো এইখানে আরেকটু কাজ আছে, আমরা একটু দেখো, এখানে আগেই সূত্রটা লেখা যাবে না, দেখো প্রথমে আমাদের লিখতে হবে যে প্রথমে আমাদের n/2 এর মান লাগবে, ঠিক আছে। সো আমাদের প্রথমে একটু বাংলা লিখতে হবে, ঠিক আছে। তাহলে লেখো যে এখানে আমাদের লিখতে হবে যে এখানে লিখতে হবে n সমান হচ্ছে 50, দেখো যা হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে, যা হচ্ছে, এবার ভাই এখানে জোড় সংখ্যা যদি না থাকে, হ্যাঁ, তো দেখো আগে প্রথমে লিখে আমরা জোড় সংখ্যা থাকলে কি হয়, তাহলে সুতরাং আমার কি করতে হবে, আমাকে হচ্ছে n/2 এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। সো n/2 সমান কত, n/2 সমান হচ্ছে 50 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের 25, ঠিক আছে। সো এই 25তম পদের মান হচ্ছে মধ্যক শ্রেণী, ঠিক আছে। তার মানে হচ্ছে এই 25তম পদের মান হচ্ছে আমাদের মধ্যক, ঠিক আছে, হচ্ছে 25তম পদের মান হচ্ছে আমাদের মধ্যক, ঠিক আছে, ওকে। সেবার 25তম পদের মান হচ্ছে আমাদের মধ্যক, সেটা আমরা লিখবো। দেখো তার আগে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে যদি বিজোড় সংখ্যা হয় তখন আমরা কি করবো। সো মূলত প্রথমত কথা হচ্ছে যে এখানে বিজোড় সংখ্যা হচ্ছে আমাদের থাকে না, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার যখন সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলবে সবসময় তোমার হচ্ছে এখানে জোড় সংখ্যায় দিবে, ঠিক আছে, সবসময় তোমার হচ্ছে এখানে জোড় সংখ্যায় দিবে, ওকে। দেখো তারপরে আমরা কি লিখবো, তাহলে আমরা আবার এখানে কেউ এই চিহ্ন এরো চিহ্ন রাইট চিহ্নটা দিও না, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য লিখছি। দেখো তারপরে এখন আমরা লিখবো যে তাহলে লেখো যে সুতরাং 25তম পদের মান হচ্ছে মধ্যক, 25তম পদের মান মধ্যক। এবার হচ্ছে আমাদের লিখতে হবে যে 25তম পদের অবস্থান, 25তম পদের, আমি বাংলাটা যেভাবে লিখছি তোমরা কিন্তু এভাবেই লিখবা, ঠিক আছে, সেম ভাবে তোমরা সবগুলা ম্যাথের বাংলাগুলা লিখবা, ঠিক আছে, মধ্যক নির্ণয় করতে বলে। সো 25তম পদের অবস্থান। এবার দেখো ভাইয়া এখানে একটা জিনিস দেখো যে আচ্ছা আমাদের ক্রমজয়িত গণসংখ্যা দিয়ে বের করতে হবে। দেখো ক্রমজয়িত গণসংখ্যাটা আসলে কেন লাগে, দেখো 25তম পদের অবস্থান বলছে, তাই না। তো দেখো 25তম পদের অবস্থানটা আমি কই থেকে নির্ণয় করবো ভাইয়া, দেখো এই যে গণসংখ্যার মধ্যে তুমি কি কোথাও 25 দেখতে পাচ্ছ, গণসংখ্যা সর্বোচ্চ আছে হচ্ছে 17, সো এখানে তুমি 25 কই থেকে পাবা, তাই না। সো এই যে আমার n/2 এর মানটা যে বের হয়, এই মানটা হচ্ছে এই মানটার অবস্থান কোন শ্রেণীতে সেটা নির্ণয় করার জন্য হচ্ছে আমরা কি করি, ক্রমজয়িত গণসংখ্যাটা বের করি। সো এবার দেখো ভাইয়া 25তম পদের অবস্থানটা কোন শ্রেণীতে, সো তুমি যদি দেখো এখানে 26, এখানে দেখো 16 যদি চিন্তা করো, দেখো 16 যদি চিন্তা করো, 16-র মধ্যে মানে কি বোঝাচ্ছে এখানে, এখানে হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 1 থেকে 16 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এইগুলা হচ্ছে এই শ্রেণীতে থাকবে, ঠিক আছে। এই শ্রেণীতে হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো থাকবে। তারপরে শ্রেণী কি ভাই, তারপরে হচ্ছে 26, ঠিক আছে। সো এই শ্রেণীতে কি থাকবে ভাই, এই শ্রেণীতে হচ্ছে আমাদের মানে হচ্ছে দেখো 17 থেকে, ঠিক আছে, 17 থেকে দেখো তার মানে হচ্ছে 16 পর্যন্ত তো এখানে আছে, তারপর হচ্ছে কি ভাই 17 থেকে 26 পর্যন্ত যে সংখ্যাগুলা এইগুলো হচ্ছে এখানে থাকবে। সো এবার এখানে দেখো ভাই 26-এর মধ্যে কি ভাই 25 আছে না, সো 25তম পদের অবস্থানটা হচ্ছে আমার এই যে 46 থেকে 50 এই শ্রেণীতে, ঠিক আছে। সো দেখো আরেকটু যদি ক্লিয়ার করি তোমার, যে দেখো 26 মানে কি,
26 ক্রমজড়িত সংখ্যা 26 মানেটা কি দেখো, 26 মানে হচ্ছে তোমার এইখানে আমার হচ্ছে এই যে শ্রেণী 41, এই যে দেখো 36 থেকে 40, এই শ্রেণীতে আমার 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলা সেইগুলা এই শ্রেণীতে থাকতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ভাই, তারপর হচ্ছে 8 থেকে 16 পর্যন্ত যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে আমার এই যে এই শ্রেণীতে থাকবে। তারপরে ভাই 17 থেকে 26 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো হচ্ছে আমার এই যে 46 থেকে 50 এই শ্রেণীতে থাকতে পারবে, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম যে মধ্যক হচ্ছে আমাদের কত মান, 25তম পদের মান, মানে হচ্ছে 25তম পদ যেটা হবে সেটার মান হচ্ছে আমাদের মধ্যক। এবার 25তম পদটা ভাইয়া কোন শ্রেণীতে আছে, তাহলে এই যে 46 থেকে 50 এই শ্রেণীতে হচ্ছে আমাদের 25তম পদটা আছে। আমরা কি লিখবো যে 25তম পদের অবস্থান কত শ্রেণীতে, বা 46 থেকে 50 এই শ্রেণীতে, ঠিক আছে, এই শ্রেণীতে। সো এরপর আমরা লিখবো যে তাহলে সুতরাং 46 থেকে 50 এইটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, ঠিক আছে, 50 মধ্যক শ্রেণী, ঠিক আছে। সো এখানে 46 থেকে 50 হচ্ছে লিখে দিতে পারো, সমস্যা নেই। 46 থেকে 50 হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, ওকে। সো এবার ভাই আমরা কি লিখবো, এবার হচ্ছে ভাই আমরা হচ্ছে মধ্যক লিখবো। তাহলে সুতরাং সো এই বাংলাটা কিন্তু তোমরা লিখে নিবা, ঠিক আছে। তো চাইলে তোমরা হচ্ছে এসএস নিয়ে নিতে পারো, দেখো এসএসটা তোমরা চাইলে নিয়ে নিতে পারো, ওকে। দেখো সো তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা কি ভাই, মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে আমাদের L প্লাস n/2 মাইনাস FC গুণন হচ্ছে H ভাগ FM, ঠিক আছে। সো এবার আমরা সাইড নোটে কি করবো ভাই, সাইড নোটে হচ্ছে আমরা লিখে দিব, এই জিনিসটা লিখে দিলে হচ্ছে তোমাদের দেখতেও সুন্দর লাগবে আর স্যাররা হচ্ছে ইমপ্রেসড হবে, ঠিক আছে। সো ভাই এল মানে কি বোঝাবে, এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে। এইবার দেখো ভাই এই যে আমরা মধ্যক শ্রেণীটা বের করলাম, এটা কেন বের করলাম, কারণ হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা লাগে, সেজন্য হচ্ছে আমরা এখানে মধ্যক শ্রেণীটা বের করলাম। সো মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা ভাই কত আছে, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। সো এই শ্রেণীতে সর্বনিম্ন মান কোনটা, এই শ্রেণীতে সর্বনিম্ন মান হচ্ছে 46, সো 46, ঠিক আছে। এবার হচ্ছে ভাই n/2 এর মান তো আমরা বের করলাম, n/2 এর মান হচ্ছে 25। এবার হচ্ছে ভাই এফসি, ঠিক আছে। সো এফসি দ্বারা কি বোঝাবে, এফসি দ্বারা বোঝা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, ঠিক আছে। সো মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের 46 থেকে 50, সো এই জন্য আমাদের যেতে হবে আগের পেজে। দেখো মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের কত, 46 থেকে 50, তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এইটা, এই শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা কত, 16, ঠিক আছে। সো এফসির মান হচ্ছে আমাদের 16, ঠিক আছে। সো দেখো এফসির মান হচ্ছে আমাদের 16। এবার এফ এম এর মান কত ভাইয়া, এফ এম এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। সো মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত ভাইয়া, দেখো দেখো যে মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে আমাদের 10, ঠিক আছে। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের 10, ওকে। সো মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। এবার ভাই এইচ মানে কি ভাই, এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ওকে। সো এইচ মানে হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। সো দেখো এখানে শ্রেণীব্যাপ্তিটা কত, তুমি যদি 36 থেকে 40 পর্যন্ত চিন্তা করো তাহলে কত হয়, দেখো 36, 37, 38, 39, 40, তার মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের 5, ঠিক আছে। শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের 5। এবার জাস্ট ভাই কি করবো, এবার হচ্ছে আমরা জাস্ট মানগুলো বসাই দেবো। সেল এর মান হচ্ছে আমাদের 46, n/2 এর মান হচ্ছে আমাদের 25, মাইনাস এফসি এর মান হচ্ছে আমাদের 16, হ্যাঁ। সো গুণন এইচ এর মান হচ্ছে আমাদের 5 আর এফ এম এর মান হচ্ছে আমাদের 10। এইবার ভাইয়া আমরা কোন কাজটা আগে করব, ঠিক আছে, কোন কাজটা আমরা আগে করব। সো এইটার জন্য হচ্ছে আমাদের দেখো আমরা হচ্ছে মূলত এই জায়গাগুলো যায় হচ্ছে আমরা ভুল করি, ঠিক আছে। আমাদের সামনে যখন এরকম কোনো ম্যাথ আসে আমরা ভুল করি, আমরা হচ্ছে উল্টাপাল্টা হিসাব করে ফেলি, ফলে আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়। মানে হচ্ছে আগে যেটার কাজ করা উচিত, করা নিয়ম, সেটা না করে আমরা হচ্ছে অন্য আরেকটার কাজ করি, যার ফলে হচ্ছে আমাদের ভুল হয়। দেখো সো এইটা নির্ণয় করতে গেলে দেখো গণিতের একটা একটা সুন্দর একটা নিয়ম আছে, ঠিক আছে, সুন্দর একটা নিয়ম আছে গণিতের। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে ভাইয়া আমাদের হচ্ছে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ভাইয়া বদমাশ প্রক্রিয়া, ঠিক আছে। সো বদমাশ প্রক্রিয়া, দেখো প্রক্রিয়াটার নামটা কিন্তু ইন্টারেস্টিং, তাই না। সো দেখো ভাইয়া এইটা দ্বারা কি বোঝায়, এই যে দেখো BA, এইটা দ্বারা বোঝায় হচ্ছে ভাইয়া ব্র্যাকেট, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সরল অঙ্কের নিয়ম মূলত। সো আগে কোনটার কাজ করতে হয় সেইটার নিয়ম হচ্ছে এইটা। সো BA তে হচ্ছে ব্র্যাকেট, ঠিক আছে। তারপরে ডিতে হচ্ছে ভাইয়া ডিভিশন, ঠিক আছে। ডিতে হচ্ছে ভাইয়া ডিভিশন বা ডিভাইড যেটাকে বলো তোমরা, ঠিক আছে, ডিভাইড বা ডিভিশন যাই বলো তোমরা, ঠিক আছে। এমতে কি ভাই, এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন বা হচ্ছে গুণন, ঠিক আছে, মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন বা হচ্ছে গুণন। সো এতে কি বোঝাবে, এতে হচ্ছে তোমাদের অ্যাডিশন, ঠিক আছে, মানে হচ্ছে যোগ
যোগের কাজ। আর এসতে কি বোঝাবে, এসতে হচ্ছে সাবস্ট্রাকশন, ঠিক আছে, বা সাবস্ট্রাকশন মানে হচ্ছে আমাদের বিয়োগের কাজ, ঠিক আছে। সো এইটা দ্বারা আমরা কি বুঝলাম ভাইয়া, প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে, তুমি যদি দেখো যে এরকম একটা সরল, এটা কিন্তু একটা সরল আছে তাই না, সরল অঙ্ক কিন্তু এটা, দেখো সরল অঙ্কের নিয়মটা এরকম, যদি ম্যাথ থাকে তোমরা কিভাবে করবা, প্রথমে করতে হবে ভাই ব্র্যাকেটের কাজ, ঠিক আছে। তার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যে কাজটা থাকবে সেই কাজটা আমার আগে করতে হবে, হোক সেখানে গুণনের কাজ হোক সেখানে ভাগের কাজ, ব্র্যাকেটের মধ্যে আমার যেই কাজটা হবে সেটা আমাকে আগে করতে হবে, ওকে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে আমাকে ভাগের কাজ করতে হবে, ঠিক আছে। এবার তোমার যেই রাশিটা আছে সেখানে ধরো তোমার ব্র্যাকেট যুক্ত কোনো অংশ নাই, ভাগের অংশ আছে, তো তুমি কি করবা, ব্র্যাকেট যুক্ত অংশ নেই, তো তুমি ভাগের অংশটা আগে করবা, ঠিক আছে, তারপরে গুণনের অংশটা করবা। সো তারপরে কি ভাইয়া, সো দেখো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, মানে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে সেইটুকুর কাজ আগে করতে হবে, তারপর হচ্ছে ভাইয়া ভাগের কাজ, ঠিক আছে, তারপর হচ্ছে ভাগযুক্ত যে অংশটা থাকবে সেটা করতে হবে, ঠিক আছে। তারপর কি ভাই, তারপর হচ্ছে ভাই গুণনের কাজ, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের গুণনের কাজ, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের যোগের কাজ, তারপর হচ্ছে বিয়োগের কাজ। এবার দেখো যে এবার হচ্ছে এখান থেকে কোন একটা অনুপস্থিত আছে, ধরো ভাগের কাজটা অনুপস্থিত আছে, ব্র্যাকেট আছে, গুণন আছে, যোগ আছে, আর হচ্ছে বিয়োগের কাজ আছে, তখন কোনটা করবো, তখন হচ্ছে সিম্পলি তুমি ব্র্যাকেটের কাজ করবা, তারপরে যেহেতু ভাগ নাই তাহলে গুণনের কাজ করবা, তারপরে হচ্ছে যোগের কাজ করবা, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদের ম্যাথগুলা করতে হয়, ওকে। সো দেখো ভাইয়া, তাহলে এইখানে আমরা কোন কাজটা আগে করবো ভাইয়া, এখানে হচ্ছে আমরা এই যে ব্র্যাকেট যুক্ত যে অংশটা ছিল এইটার কাজটা হচ্ছে আমরা আগে করব, ঠিক আছে। সো 46 প্লাস এইখানে কত হচ্ছে দেখো 25 মাইনাস 16 যদি করি তাহলে হচ্ছে আমাদের 9, ঠিক আছে, 9 ইন্টু 5 ভাগ 10, ঠিক আছে, ভাগ 10, ওকে। সো এইবার কিসের কাজ ভাইয়া, ব্র্যাকেটের কাজে পড়ে, তারপর হচ্ছে আমাদের ভাগের কাজ। সো ভাগযুক্ত অংশ কোনটা ভাইয়া, এই যে 5 ভাগ 10, সো এই অংশটা আমরা করে নিব আগে, ঠিক আছে, 5 ভাগ 10, তাহলে কত হচ্ছে ভাইয়া, দেখো 46 প্লাস 9 গুণন 5 ভাগ 10 সমান হচ্ছে 0.5। এবার কিসের কাজ ভাই, এবার হচ্ছে আমাদের গুণনের কাজ, ঠিক আছে। সো 0.5 ইন্টু 9 যদি দাও তাহলে হচ্ছে আমাদের 46 যোগ হচ্ছে আমাদের 4.5, ওকে। সো এবার হচ্ছে ভাইয়া যোগের কাজ, সো 4.5 যোগ হচ্ছে আমাদের 46, সো এটা হচ্ছে আমাদের 50.5, ঠিক আছে। সো আমাদের মধ্যক হচ্ছে এই যে 50.5, এটা হচ্ছে আমাদের মধ্যকের মান, ওকে। সো এই নিয়মটা কিন্তু সবসময় তোমাদের অ্যাপ্লাই হবে, এই যে বদমাশ প্রক্রিয়া, ঠিক আছে, এই বদমাশ প্রক্রিয়াটা কিন্তু সবসময় তোমাদের অ্যাপ্লাই হবে, ওকে। আচ্ছা, সো আমাদের দেখো খ নম্বর ম্যাথটা শেষ। এবার বলছে কি ভাই, গণসংখ্যা বহুভুজ। সো দেখো গণসংখ্যা বহুভুজ, তারপর হচ্ছে অজীব রেখা আর হচ্ছে আয়তলেখ, এই তিনটা হচ্ছে আমরা পরে করবো, আগে হচ্ছে ম্যাথগুলো আগে করে নেই, ঠিক আছে। দেখো সো এরপরে বলছে কি ভাই, প্রচুরক নির্ণয় করতে বলছে, ঠিক আছে। দেখো প্রচুরক নির্ণয়ের নিয়মটা কি ভাই, দেখো তোমাকে যদি বলে যে উপাত্ত, ঠিক আছে, দেখো যে আরেকটা উপাত্ত দেওয়া আছে এখানে, ধরো যে এরকম কোনো উপাত্ত আছে, ঠিক আছে, ধরো যে এরকম কোনো উপাত্ত আছে, মানে অনেকগুলা সংখ্যা দেওয়া আছে, সেইখান থেকে তোমাকে প্রচুরক নির্ণয় করতে বলছে। সেখান থেকে প্রচুরক ভাই কীভাবে নির্ণয় করবে, একদম ইজি, যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে, ঠিক আছে, ধরো এখানে কত আছে 72 আছে, তাই না। সো এই 72 সংখ্যাটা, এই যে এই এতগুলা যে উপাত্ত দেওয়া আছে এই উপাত্তের মধ্যে ধরো যে 72 সংখ্যাটা আছে সবচেয়ে বেশি বার, ধরো 5 বার আছে 72, ঠিক আছে। আর অন্যান্য যে সংখ্যাগুলো এইগুলো হচ্ছে তোমার কোনোটা 2 বার আছে, কোনোটা 1 বার আছে, তাহলে সর্বোচ্চ বার কোনটা আছে, এই 72, 72 এই সংখ্যাটা তাহলে সবচেয়ে বেশি বার আছে, তাই না। সো এরকম যখন উপাত্ত থাকবে তখন তোমার হচ্ছে যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেইটা হচ্ছে আমাদের প্রচুরক। কিন্তু ভাইয়া কথা হলো যে এটা তো বুঝলাম, এবার কথা হলো যে এরকম সারণী যখন থাকবে তখন প্রচুরকের কোনটা হবে ভাইয়া, দেখো তখন প্রচুরক হচ্ছে, দেখো প্রচুরক তো আমাদের নির্ণয় করতে হবে সূত্র দিয়ে, তার আগে দেখো আমাকে নির্ণয় করতে হবে যে প্রচুরক শ্রেণীটা কোনটা, ঠিক আছে, প্রচুরক শ্রেণীটা কোনটা সেইটা নির্ণয় করতে হবে। সো ভাই প্রচুরক শ্রেণী আমি কিভাবে নির্ণয় করব, দেখো এইরকম যখন সারণী থাকবে, এরকম যখন সারণী থাকবে, গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে যেইটাতে ভাই, গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে যেই শ্রেণীতে সেইটা হচ্ছে ভাই তোমার প্রচুরক শ্রেণী। সো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোন শ্রেণীতে ভাই, এটা হচ্ছে তোমার 51 থেকে 55 এই শ্রেণীতে আছে, ঠিক আছে। সো এই শ্রেণীতে যেহেতু আছে তাহলে এইটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। সো প্রচুরক নির্ণয় করার জন্য তোমরা হচ্ছে লিখে নিতে পারো যে প্রচুরক নির্ণয়ের সারণী নিম্নরূপ, এইটা দিয়ে তোমরা হচ্ছে এই যে ছকটা এটা তুলে নিতে পারো, বাট না নিলেও খুব একটা সমস্যা হয় না, ঠিক আছে। বাট যদি তুমি চাও যে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না,
আমি হচ্ছে চাই যে এমনিতেও তোমার এটাতে নাম্বার কম দিবে না, ঠিক আছে, তারপরে তুমি যদি রিস্ক নিতে না চাও এটা লিখে দিতে পারো, বাট আমি এখন লিখছি না সময় বাঁচানোর জন্য। ওকে, সো তোমরা চাইলে লিখে নিতে পারো। সো আমি জাস্ট সরাসরি লিখবো যে এখানে গণসংখ্যা, দেখো বাংলাটা কিন্তু তোমরা খেয়াল করবা যে আমরা বাংলাটা কিভাবে লিখছি, গণসংখ্যা সর্বাধিক বার আছে, ঠিক আছে। দেখো গণসংখ্যা সর্বাধিক কতবার আছে, 17 বার আছে, ঠিক আছে। গণসংখ্যা সর্বাধিক 17 বার আছে কোন শ্রেণীতে, দেখো এটা হচ্ছে আমাদের 51 থেকে 55 শ্রেণীতে, ঠিক আছে। সো 51 থেকে 55 শ্রেণীতে। তো তাহলে প্রচুরক শ্রেণী কোনটা, তাহলে হচ্ছে প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের 51 থেকে 55। তাহলে সুতরাং 51 থেকে 55 শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী, ঠিক আছে। সো এটা আমরা লিখতে পারি, দেখো 51 থেকে 55 হচ্ছে প্রচুরক শ্রেণী। ওকে, সো এবার আমরা কি করবো, এবার হচ্ছে আমরা প্রচুরকটা নির্ণয় করবো। তাহলে দেখো তাহলে সুতরাং প্রচুরক, সেম কাজ আমরা হচ্ছে মধ্যক যে নির্ণয় করলাম এরকম করে আমরা কি করব, এই সাইড হচ্ছে সাইড নোটটা দিয়ে নেব। প্রথমে হচ্ছে আমরা সূত্রটা লিখে নিই, প্রচুরক নির্ণয় সূত্রটা কি ভাই, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H, ঠিক আছে। সো এইখানে আমরা লিখবো যে এখানে L সমান কি ভাই, L সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত আছে ভাই 51। তারপর হচ্ছে F1 কত ভাই, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা দেখো তোমরা কিন্তু ছকটা দিয়ে নিবা, ঠিক আছে, কারণ হচ্ছে দেখো আমরা যখন এই যে এখন F1টা যে নির্ণয় করব এর জন্য হচ্ছে আমাদের ছকটা থাকলে হচ্ছে ভালো হয়, ঠিক আছে, ছকটা দিয়ে নিবা। সো F1 এর মান কি ভাই, F1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস হচ্ছে পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। সো প্রচুরক শ্রেণী গণসংখ্যা কত ভাই, প্রচুরক শ্রেণী গণসংখ্যা হচ্ছে আমাদের 17। সো 17 মাইনাস হচ্ছে পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা কত ভাই 10। সো আমরা লিখলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 7। ওকে, সো F2 এর মান কত ভাই, F2 মানে হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস হচ্ছে পরবর্তী শ্রেণী গণসংখ্যা কত ভাই 3, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 14। ওকে, সো দেখো এইচ কত ভাই, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি কত ভাই, দেখো শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের কত, শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের 5। ওকে, শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের 5। ওকে, সো এবার জাস্ট আমরা কি করবো, এবার জাস্ট হচ্ছে আমরা মানটা লিখে দিব, ঠিক আছে। মানটা লিখে দিব 51 প্লাস F1 এর মান হচ্ছে 7 পেয়েছি আমরা, 7 প্লাস হচ্ছে 14 ইন্টু হচ্ছে 5। এবার ভাইয়া আমরা কোন কাজটা আগে করবো ভাইয়া, আমরা হচ্ছে আগে ভাগের অংশটুকুর যে কাজটা সেইটা আগে করব, ঠিক আছে। দেখো সো ভাগের অংশটুকুতে আমরা কি করব, ভাগের অংশের কাজটা আগে করব, ঠিক আছে। সো আমরা এখানে লিখে নিই যে 51 প্লাস 7 ভাগ হচ্ছে কত, দেখো 7 আর 14 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের 21 ইন্টু হচ্ছে 5, ঠিক আছে। সো এইখানে আরেকটা বিষয় দেখো, এইখানে তোমরা এবার কি করতে পারো, এইখানে হচ্ছে তোমরা এটা দিয়ে ভাগ করে গুণ করেও দিতে পারো, আর হচ্ছে 5-এর সাথে গুণ করেও দিতে পারো, বা চাইলে এই যে উপরের সাথে 5 গুণ করে ভাগ করেও দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। অ্যান্সার একই আসবে যদি দেখো, তাহলে হচ্ছে উপরে 35 ভাগ হচ্ছে আমরা কত 21, তাহলে হচ্ছে 1.66 আসে। আর যদি আমি 7 ভাগ 21, ঠিক আছে, গুণন হচ্ছে আমরা কত দেই 5 দেই, দেখো 1.66 একই মান আসতেছে, ঠিক আছে, আমাদের হচ্ছে একই মান আসতেছে। ওকে, সো আমরা কি করি, দেখো আমরা হচ্ছে এখানে 35 একই মান আসবে, ঠিক আছে। তোমরা যদি চাও যে বদমাশ প্রক্রিয়াটা ফলো করবো, হ্যাঁ, তাহলে হচ্ছে সেটাও করতে পারো, আর হচ্ছে এইভাবে করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। সো এখানে আসতেছে হচ্ছে আমাদের 1.66, সো এইটার মান হবে 52.66। সো এটা হচ্ছে আমাদের প্রচুরক। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রচুরক। আচ্ছা, সো আমরা প্রচুরক নির্ণয় করলাম। এবার ভাই আমরা নির্ণয় করি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সো এইটা এই অধ্যায়ের ম্যাথ টাইপের, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টাইপের যে অঙ্কগুলা, এইগুলা হচ্ছে এই যে এই 4টা অঙ্কই মূলত কি ভাই, প্রথমে হচ্ছে আমাদের গড় নির্ণয় করতে বলে, তারপর হচ্ছে মধ্যক, প্রচুরক, তারপর হচ্ছে আমাদের কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এগুলাই, ঠিক আছে। সো দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার নিয়মটা কি ভাইয়া, দেখো একটু যদি খেয়াল করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়,
দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের কি কি জিনিস লাগে ভাইয়া? দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের প্রথমে লাগে হচ্ছে শ্রেণীব্যাপ্তি লাগে, গণসংখ্যা লাগে, তারপরে হচ্ছে তোমার শ্রেণীর মধ্যমান লাগে, ঠিক আছে, শ্রেণীর মধ্যমান লাগে, তারপর হচ্ছে তোমার ধাপ বিচ্যুতি লাগে, তারপরে হচ্ছে তোমার FI UI এটা লাগে, ঠিক আছে, ঠিক আছে। সো দেখো FI UI এইটা লাগে। ওকে, দেখো দেখো আমাদের তাহলে ছক করতে হবে কয়টা ভাইয়া? ছক করতে হবে হচ্ছে আমাদের কলাম হবে হচ্ছে আমাদের 5টা, রো হবে কয়টা ভাইয়া? রো হবে হচ্ছে আমাদের এইটা অনুযায়ী কয়টা হবে দেখো। এবার দেখো গড় নির্ণয় করার জন্য তোমরা হচ্ছে এবার এই যে মধ্যক যেভাবে নির্ণয় করলাম নিচে নিচে সারণী দিয়ে, এইভাবে করার চেয়ে বেটার হবে তোমার হচ্ছে সোজাসুজিভাবে করা, ঠিক আছে। গড়টা জাস্ট তোমরা এইভাবে করবা। ওকে, সো আমরা হচ্ছে ছকগুলা করে নিই। ওকে, তো দেখো ভাই আমরা ছকটা করে নিলাম। এবার দেখো, সো প্রথমে আমরা কি লিখে নিব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ, তারপর হচ্ছে আমরা এটা করব। এবার ভাই আমাদের কি কি লাগতেছে দেখো, শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে মধ্যমান, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে ধাপ বিচ্যুতি, তারপর হচ্ছে FI UI, ঠিক আছে। এবার দেখো তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি কি কি ছিল? শ্রেণীব্যাপ্তি ছিল হচ্ছে আমাদের 36 থেকে 40, তারপর ছিল ওকে, সো আমরা হচ্ছে শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ভাই মধ্যমান কীভাবে নির্ণয় করবো দেখো, তার আগে হচ্ছে আমরা গণসংখ্যাটা লিখে নিই, ঠিক আছে। গণসংখ্যা হচ্ছে 7, 9, 10, 17, 3 আর হচ্ছে 4। ওকে, সো দেখো ভাই মধ্যমান কীভাবে নির্ণয় করবো দেখো, মধ্যমান নির্ণয় করা হচ্ছে ইজি ব্যাপার। তোমার যে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, এই যে দুইটা মান দেওয়া আছে না শ্রেণীব্যাপ্তিতে, এই দুইটা জাস্ট যোগ করবা, যোগ করে হচ্ছে 2 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। সো দেখো যোগ করি যদি, তাহলে 36 + 40, ঠিক আছে, তাহলে হচ্ছে 76, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 38। ওকে, এবার এইখানে একটা মজার বিষয় দেখো, এখানে তুমি সহজে করবা কিভাবে দেখো, যে নিয়ম কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই, যে প্রথম দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, ঠিক আছে। কিন্তু তুমি যখন দেখো এগুলো প্রত্যেকটা তুমি যদি আলাদা আলাদাভাবে করতে যাও একটু সময় লাগে, তাই না। সো তুমি সহজে কিভাবে করবা, এই যে এখানে প্রথমটাকে বের করবা, ঠিক আছে। তারপরে শ্রেণীব্যাপ্তি কত ছিল? 5 ছিল, তাই না। তো এটার সাথে জাস্ট 5 করে যোগ করে দিবা, ঠিক আছে। তাহলে 38 + 5 তাহলে হচ্ছে আমাদের 43, ঠিক আছে, তাহলে হচ্ছে 43। এবার তুমি যদি এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করো তাহলে দেখো এই একই মান আসতেছে। আমি যদি একটু করে দেখাই, দেখো যে 41 + 45 ভাগ হচ্ছে 2, 43, ঠিক আছে। সো দেখো সহজে করার জন্য হচ্ছে এটা। এবার জাস্ট কি করবা, 43-এর সাথে তুমি 5 যোগ করে দিবা, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 48, ঠিক আছে। তারপরে হচ্ছে 53, তারপরে হচ্ছে তোমার 58, তারপরে হচ্ছে 63, ঠিক আছে। এবার জাস্ট তুমি হচ্ছে লিখে দিবা। ওকে, সো এইবার হচ্ছে ভাইয়া দেখো, এইবার হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতিটা কি, ঠিক আছে। দেখো ধাপ বিচ্যুতির জন্য একটা সূত্র আছে, ঠিক আছে। ধাপ বিচ্যুতির জন্য একটা সূত্র আছে, ইউআই সমান হচ্ছে তোমার ইউআই সমান হচ্ছে তোমার XI, ঠিক আছে, গণসংখ্যা মাইনাস A ভাগ হচ্ছে আমাদের দেখো 2, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি সূত্র, বাট আমরা এই সূত্র দিয়ে করব না, আমরা জাস্ট কি করব, আমরা হচ্ছে সহজে কিভাবে করব দেখো, সূত্র কোনো কিছু দরকার নাই, ঠিক আছে। ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করব দেখো, এই যে গণসংখ্যা যতগুলা থাকবে না, গণসংখ্যা কি করবা, গণসংখ্যা জাস্ট দেখো কয়টা আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, তাই না। জোড় সংখ্যা আছে, তাই না। সো জোড় সংখ্যা থাকলে কি করবো ভাই, এটার মিডল পয়েন্ট তুমি চিন্তা করবা, ঠিক আছে। দেখো মিডল পয়েন্ট যদি চিন্তা করো তাহলে মাঝখানের সংখ্যা কোনটা হচ্ছে, এদিক থেকে তুমি যদি চিন্তা করো যে 1 2, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের মাঝখানে পড়তেছে। উপর থেকে যদি চিন্তা করো 1 2, এইটা আমাদের মাঝখানে পড়তেছে, ঠিক আছে। এবার হচ্ছে ভাই কোনটা নিব, তাই না। দেখো কোনটা নিব, আমাদের হচ্ছে আনুমানিক গড় একটা ধরতে হয়, ঠিক আছে, আনুমানিক গড় ধরতে হয়। দেখো সো আনুমানিক গড় আমাদের ধরতে হয়, দেখো আনুমানিক গড়টা কীভাবে ধরবো ভাই, দেখো যখন হচ্ছে জোড় সংখ্যা থাকবে তখন হচ্ছে মাঝখানে আমরা 2টা সংখ্যা পাবো, মানে হচ্ছে মাঝের সংখ্যা আমরা 2টা পাবো। এইখান থেকে যে সংখ্যাটা বড়
এই দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় এটা বড়। সো এই সংখ্যা বরাবর যেই মধ্যমান ছিল এইখানে আমরা কি দেব, এ দিব, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এ দেব, এটাকে হচ্ছে আমরা আনুমানিক গড় ধরে নিব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আনুমানিক গড়। এবার এই আনুমানিক গড় বরাবর ধাপ বিচ্যুতি দেবো আমরা 0, ঠিক আছে। সো এইটুকু কাজ আমাদের শেষ। এবার জাস্ট কি করব, এবার দেখো 0-র উপর দিকে হবে -1 -2 -3 এইভাবে, আর নিচের দিকে হচ্ছে +1 +2 এইভাবে, ঠিক আছে, এইভাবে। আর যদি ভাই বিজোড় সংখ্যা থাকতো তাহলে কি দিতাম, ধরো এখানে 4 আছে, পরে আরেকটা সংখ্যা কথার কথা 3 আছে, ঠিক আছে, কথার কথা ধরো এখানে 3 আছে। সো আমরা তাহলে কিভাবে করতাম, তাহলে এখানে সংখ্যা কয়টা আছে ভাই, দেখো 9টা সংখ্যা আছে, তাই না। সো 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে, ঠিক আছে। 7টা সংখ্যা থাকলে আমি কিভাবে মধ্যমান আনুমানিক গড়টা নির্ণয় করবো, দেখো আমরা হচ্ছে মিডলের যে সংখ্যাটা সেটা বের করবো, ঠিক আছে, মানে মাঝের সংখ্যাটা বের করবো। দেখো 1 2 3 এটা হচ্ছে মাঝের সংখ্যা পড়তেছে, উপর থেকে যদি চিন্তা করো 1 2 3 এইটাই মাঝের সংখ্যা পড়তেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে তখন একটা সংখ্যায় পড়ে, সো এই একটা সংখ্যা বরাবর আমরা আনুমানিক গড় দিব, ঠিক আছে, যদি হচ্ছে বিজোড় সংখ্যা থাকে। আর জোড় সংখ্যা থাকলে নিয়মটা তো দেখাইলাম ভাই, ঠিক আছে, ওকে। সো এবার ভাই আমরা কি করব, এখানে গণসংখ্যা কত আছে দেখো, n সমান যদি আমরা লিখি মেবি এখানে হচ্ছে 50, হ্যাঁ 50 হবে এখানে, ওকে, এখানে হচ্ছে 50। দেখো এবার হচ্ছে FI/UI টা কি ভাই, দেখো FI গুণন হচ্ছে UI, ঠিক আছে। তাহলে দেখো 7 গুণন -3 যদি গুণ করো তাহলে কত হচ্ছে, 3 7 হচ্ছে 21 -21, এখানে হচ্ছে -18, ঠিক আছে, এখানে হচ্ছে -10, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 8, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমাদের কি সামিশন FI/UI, ঠিক আছে। সামিশন FI/UI কি ভাই, সামিশন FI/UI মানে হচ্ছে এই সংখ্যাগুলোর, মানে FI/UI যে সংখ্যাগুলো পাইলাম এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের যোগ বিয়োগ করে যেই মানটা হয় সেইটা, ঠিক আছে, মানে হচ্ছে যোগফল, ঠিক আছে। দেখো তাহলে কত হয়, দেখো -21 যদি আমি গুণন করি, -21 -18, তারপর হচ্ছে -10, ঠিক আছে, প্লাস হচ্ছে 0, প্লাস হচ্ছে 3, প্লাস হচ্ছে 8। এটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে জাস্ট তুলে দিবা, তাহলেই হচ্ছে তোমরা মানগুলো পেয়ে যাবে, ঠিক আছে। সো আমার ক্যালকুলেশন করে মানটা আসছে হচ্ছে -38, ঠিক আছে, ওকে। সো এইবার হচ্ছে ভাইয়া আমাদের গড় নির্ণয়ের সূত্রটা কি, দেখো আমরা যদি একটু দেখাই যে গড় নির্ণয়ের সূত্রটা কি, দেখো গড় নির্ণয়ের সূত্রটা কি ভাই, দেখো গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভাইয়া A+, ঠিক আছে, এখানে কিন্তু A+ ছিল, একটু লিখতে ভুল হয়েছিল, ওকে। দেখো A+ সামিশন FI/UI ভাগ n গুণন x, ঠিক আছে। সো আমরা লিখে নিই তাহলে, সুতরাং গড়, ঠিক আছে, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটাকে আমরা x বার দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে, এটা না দিলেও সমস্যা নাই। A+ সামিশন FI/UI, ঠিক আছে, ভাগ হচ্ছে n গুণন হচ্ছে s। আচ্ছা এই যে সামিশনটা দিলাম না, এটা হচ্ছে তোমরা উপরে দিয়ে নিবা, ঠিক আছে, সামিশন FI/UI এইভাবে দিবা, ঠিক আছে। সো আমরা চাইলে হচ্ছে সাইড নোটে দিয়ে দিতে পারি যে এখানে কি কি ছিল। দেখো এখানে হচ্ছে আমাদের a সমান আমরা কত পাইছি, a সমান হচ্ছে আমরা 53 পাইছি, তাই না। দেখো এই যে a সমান আমরা 53 ধরে নিছি। তারপরে হচ্ছে আমাদের কি কি লাগতেছে, সামিশন FI/UI, ঠিক আছে, সামিশন FI/UI এর মান পাইছি আমরা হচ্ছে -38, তারপর হচ্ছে n এর মান হচ্ছে আমাদের 50 আর h এর মান হচ্ছে আমাদের 5, ঠিক আছে, ওকে। সো এবার জাস্ট আমরা মানগুলো বসায় দিব। দেখো 53 প্লাস হচ্ছে -38 ভাগ হচ্ছে n মানে হচ্ছে 50 গুণন হচ্ছে 5, ওকে। সো এবার ভাই এখানে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। সো এই চিহ্নর পরিবর্তন কাজটা আগে আমরা করে নেই, তারপরে হচ্ছে আমরা বাকি কাজটা করব, ঠিক আছে। এই যে এখানে বরাবরের মতো তোমরা হচ্ছে 5 দিয়ে এটাকে গুণ করে ভাগ করে দিতে পারো, বা এই দুইটা ভাগ করে 5 দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে, তোমাদের কাছে যেটা হচ্ছে ইজি লাগে, ওকে। সো আমি হচ্ছে একটু দেখি এখানে কত হচ্ছে, ভাগ হচ্ছে 50, আচ্ছা। সো এইখানে আমাদের আসতেছে হচ্ছে 3.8, ঠিক আছে। এবার যদি আমরা 53 থেকে যদি আমরা 3.8 বাদ দিই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 49.2। সো এইটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের অ্যান্সারটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের অ্যান্সার, ওকে। আচ্ছা ওকে, দেখো সো সেই সাথে আমাদের হচ্ছে পরিসংখ্যানের যেই প্রবলেমগুলো আসে সেই সবগুলা শেষ, ওকে। সো এইবার হচ্ছে ভাই আরেকটা প্রবলেম যেটা আসে, দেখো সবগুলা তোমাদের শেষ করে দিচ্ছি। দেখো
এই যে ভাইয়া দেখো এইরকম মধ্যক আসে, ঠিক আছে। আমরা তো সারণী থেকে মধ্যক শিখলাম, এবার হচ্ছে আমরা এই যে উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করাটা শিখি, ঠিক আছে। এটা হচ্ছে দেখো উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করার জন্য কি করতে হবে, প্রথমে যে উপাত্তগুলো দেওয়া থাকবে এলোমেলোভাবে দেওয়া থাকে, তাই না। আমরা কি করব, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাইতে হবে, এটা হচ্ছে নিয়ম। ওকে ওকে সো দেখো আমরা হচ্ছে যদি করি, দেখো আমরা লিখবো যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, ঠিক আছে। আমরা কি লিখবো, যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। সো দেখো ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাই তাহলে কি হচ্ছে, প্রথমে হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 11, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 17। ওকে সো তারপর আমরা কি লিখবো, যে এখানে n সমান, দেখো n সমান কত ভাইয়া, দেখো যদি n সমান কাউন্ট করে দেখি কত, 1 2 3 4 5 6, 2 3 4 5 6, ঠিক আছে। n সমান হচ্ছে 6। সো n সমান হচ্ছে 6 যা হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে। n সমান হচ্ছে 6 যা জোড় সংখ্যা। এবার ভাইয়া জোড় সংখ্যা থাকলে মধ্যক নির্ণয় সূত্রটা কি, তাহলে সুতরাং মধ্যক আমরা লিখি, মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে জোড় সংখ্যা থাকলে হচ্ছে n/2 তম পদ যোগ হচ্ছে n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2, ঠিক আছে। সো n এর মান হচ্ছে আমাদের কত, 6। সো 6/2 তম পদ যোগ হচ্ছে কত আমাদের 6/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে, 3 তম পদ যোগ 4 তম পদ, ঠিক আছে। তার হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 প্লাস 1 মানে হচ্ছে 4 তম পদ ভাগ হচ্ছে 2। এবার ভাইয়া খেয়াল করো এখানে কত কত আসতেছে ভাইয়া, 3 তম পদ আর 4 তম পদের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের মধ্যক। এবার ভাইয়া দেখো এখানে 3 তম পদ কোনটা ছিল, 1 2 3, 3 তম পদ হচ্ছে আমাদের 8, এটা ছিল 3 তম পদ, ঠিক আছে। আমরা লিখি এবার 4 তম পদ কোনটা ভাইয়া, 4 তম পদ হচ্ছে আমাদের এই যে 11, এটা হচ্ছে 4 তম পদ, ঠিক আছে। 11 এটা হচ্ছে 4 তম পদ। এবার 8 আর 11 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 19, 19কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত আসতেছে, 9.5 মেবি। ওকে হ্যাঁ 9.5 আসতেছে, ঠিক আছে। এখানে আমাদের আসতেছে হচ্ছে 9.5, ঠিক আছে। এবার ভাইয়া এখানে কি ছিল, আমাদের 6টা ছিল, তাই না। 6টা না থেকে ধরো এখানে আমাদের 5টা থাকলো, ঠিক আছে। এখানে ধরো 5টা থাকলো, এই 17টা নাই ধরো, ঠিক আছে। এখানে 5টা সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি লিখতাম, যে n সমান দেখো তাহলে আমরা লিখতাম যে, তাহলে ভাইয়া কিভাবে হইতো দেখো, তাহলে আমরা লিখতাম যে n সমান, এখানে n সমান হচ্ছে 5 যা হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে সুতরাং মধ্যক সমান কি লিখতাম, বিজোড় সংখ্যা থাকলে মধ্যক নির্ণয় সূত্রটা কি ভাই, n+1/2 তম পদ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মধ্যক, মানে হচ্ছে n+2 তম, n+1/2 তম পদ যেটা হবে সেটা হচ্ছে মধ্যক। সো n এর মান হচ্ছে আমাদের 5 + 1/2, ঠিক আছে, তম পদ। তাহলে এটা হচ্ছে আমাদের কত, 6/2, তাহলে আমি একবারে লিখে দিই 3 তম পদ, ঠিক আছে। তাহলে হচ্ছে 3 তম পদ, তাহলে মধ্যক 3 তম পদটা কত, 3 তম পদ হচ্ছে আমাদের 8, ঠিক আছে। সো এখানে দেখো 3 তম পদ ছিল আমাদের 8, সো 8 হচ্ছে আমাদের তাহলে মধ্যক। এই দেখো এখানে 3 তম পদ ছিল আমাদের 8, 1 2 3, দেখছো এটা হচ্ছে আমাদের 3 তম পদ। সো 3 তম পদটা হচ্ছে আমাদের মধ্যক। সো বিজোড় সংখ্যা থাকলে দেখো খুবই ইজি। ওকে আচ্ছা, সো এইবার আসো ভাইয়া আরেকটা কোয়েশ্চেন আছে, দেখো যেটা আমাদের আসে এটা হচ্ছে, দেখো শ্রেণীব্যাপ্তি 7 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, ঠিক আছে। সো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে এই উপাত্তগুলো হতে। সো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে, তার মানে হচ্ছে গণসংখ্যাগুলো আমাকে বের করতে হবে। কিভাবে করবো ভাইয়া, দেখো তাহলে হচ্ছে আমার কিভাবে সারণীটা তৈরি করবো, সারণী কয়টা হবে, সারণী কয়টা হবে, শ্রেণী সংখ্যা কয়টা হবে, এইটা নির্ণয় করতে গেলে আমাকে তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হবে। এবার ভাইয়া শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি, দেখো শ্রেণী সংখ্যা নির্ণয়ের
দেখো শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটা হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এবার এখানে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে, তাই না? সো আমার কি লাগবে, পরিসরটা লাগবে। সো পরিসরটা আমি নির্ণয় করতে পারবো, সো আমি পরিসরটাকে নির্ণয় করি, ঠিক আছে? সো এইখানে লেখো যে তুমি পরিসর নির্ণয় করবে কিভাবে, যে এখানে সর্বোচ্চ মান, ঠিক আছে, লিখবা যে এখানে সর্বোচ্চ মান, লিখবা যে এখানে সর্বোচ্চ মান কত ভাই, দেখো এই যে উপাত্তগুলো আছে এর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 91, ঠিক আছে, 91, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এর ছাড়া সর্বোচ্চ মান নাই, ঠিক আছে। তারপর হচ্ছে সর্বনিম্ন মান কোনটা ভাইয়া, দেখো দেখো এখানে যদি দেখি আমরা সর্বনিম্ন মান কোনটা আছে ভাই, দেখো সর্বনিম্ন মান হচ্ছে আমাদের, দেখো এখানে হচ্ছে 36, ঠিক আছে, হ্যাঁ 36 হচ্ছে সর্বনিম্ন মান। দেখো 36 হচ্ছে, আর কোনো সর্বনিম্ন মান নাই, ঠিক আছে। সো আমরা এবার কি লিখবো, সুতরাং পরিসর লিখবো, ঠিক আছে। সো পরিসর নির্ণয় সূত্রটা কি ভাই, সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1, ঠিক আছে। সো আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি কত আসতেছে আমাদের। তাহলে হচ্ছে আমাদের 91 মাইনাস হচ্ছে 36, ঠিক আছে, তাহলে হচ্ছে 55, ওকে। সো এখানে আসতেছে হচ্ছে আমাদের 55, ঠিক আছে, যোগ হচ্ছে 1, তাহলে হচ্ছে 56, ঠিক আছে। পরিসর হচ্ছে আমাদের 56। এবার ভাই আমরা কি করবো, এবার হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করবো, ঠিক আছে, শ্রেণী সংখ্যা নির্ণয় করবো, ওকে। আমি এই পাশে হচ্ছে লিখে দিচ্ছি, তাহলে দেখো যে সুতরাং শ্রেণী সংখ্যা। এবার শ্রেণী সংখ্যাটা কেন নির্ণয় করতে হবে, শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটা হচ্ছে আমাদের পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে। সো 8। এবার ভাই দেখো শ্রেণী সংখ্যা আমরা কেন নির্ণয় করবো, কারণ হচ্ছে আমরা গণসংখ্যা নিবেশন সারণী যে তৈরি করব, এবার কয়টা শ্রেণী দিব, ঠিক আছে, সেটা তো আমরা জানি না, সেটা নির্ণয় করার জন্য হচ্ছে আমরা এই যে এখানে 8 দিলাম, ঠিক আছে। আমরা এখানে 8 দিলাম, মানে হচ্ছে আমরা শ্রেণী সংখ্যাটা বের করলাম, ওকে। এবার হচ্ছে ভাইয়া দেখো যে এখানে তো আমাদের সরাসরি 8 আসতেছে, তাই না? এখানে যদি ধরো দশমিকে যদি আসতো, ঠিক আছে, ধরো এখানে 6.5 সামথিং কিছু একটা আসছে, তাই না? তো 6.5 থাকলে আমরা কি লিখবো, আমরা হচ্ছে প্রথমে 6.5 লিখবো, ভাগ করার পরে যদি দশমিক আসে, তারপর হচ্ছে আমরা পরের লাইনে হচ্ছে এরকম কি দিব, এরকম হচ্ছে আমরা প্রায় চিহ্ন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সর্বসম বা প্রায় চিহ্ন, ঠিক আছে, প্রায় কি দেবো, প্রায় হচ্ছে 7 দেবো, একবার বাড়িয়ে লিখবো আমরা, ঠিক আছে। সো আমরা এইভাবে হচ্ছে লিখবো, ওকে। সো আমরা হচ্ছে এইভাবে লিখে দিব যদি দশমিক আসে, ওকে। আশা করি ক্লিয়ার। দেখো তাহলে হচ্ছে আমাদের কয়টা শ্রেণী করতে হবে, 8টা। তার মানে হচ্ছে দেখো আমাদের হচ্ছে রো যে হয়, এই রো মানে হচ্ছে শ্রেণী, এই রো হচ্ছে আমাদের 8টা হবে। আর কলাম কয়টা হবে ভাই, কলাম হচ্ছে দেখো প্রথম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে, তারপর হচ্ছে টালি সংখ্যা, তারপর হচ্ছে গণসংখ্যা, তার মানে হচ্ছে আমার 3টা কলাম করতে হবে। সো আমরা কলামগুলা আমরা ছকটা আঁকিয়ে নিই, ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের ছক, এইভাবে হচ্ছে আমাদের ছকটা আঁকাইতে হবে, ঠিক আছে। সো প্রথম করে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, বা শ্রেণীব্যাপ্তি কিভাবে লিখবো আমরা, দেখো আমরা সর্বনিম্ন মান পাইছিলাম কত ভাই, 36 পাইছিলাম, ঠিক আছে। সো আমাদের শ্রেণীব্যাপ্তি কত দেওয়া আছে, 7 দেওয়া আছে। এবার তুমি 36 থেকে 7 পর্যন্ত গুনো, 36 সহ গুনতে হবে, ঠিক আছে। দেখো 36, 37, 38, 39, 40, 41, 42, ঠিক আছে। তার হচ্ছে 36 থেকে হচ্ছে 42 পর্যন্ত, ঠিক আছে। এবার ভাই কি করবো, 43 থেকে 7 ঘর গুনো, তাহলে 43, 44, 45, 46, 47, 48, 49, ঠিক আছে, তাহলে হচ্ছে 49। তারপরে ভাই কত, 50 থেকে তাহলে কত হবে, 50 থেকে হচ্ছে আমাদের 56 হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের 57 থেকে, তারপরে হচ্ছে আমাদের 50 থেকে 56, তারপর হচ্ছে আমাদের 57 থেকে তাহলে কত হবে, দেখো 57, 57, 58, 59, 60, 61, 62, 63, ঠিক আছে, 63 হচ্ছে। তারপর হচ্ছে আমাদের 64 থেকে 70, ওকে, 64 থেকে হচ্ছে আমাদের 70, তারপর হচ্ছে আমাদের 71 থেকে হচ্ছে আমাদের কত, 77, ওকে। তারপর হচ্ছে আমাদের 78 থেকে হচ্ছে আমাদের 78 থেকে হচ্ছে আমাদের কত, দেখো 84, ওকে। সো এবার ভাইয়া দেখো সর্বোচ্চ মান ছিল, দেখো এইখানে আমাদের গণসংখ্যা, আচ্ছা আমাদের শ্রেণী সংখ্যা যেটা বের হবে, ঠিক আছে, এখানে আমাদের শ্রেণী সংখ্যা যেটা বের হবে আমরা হচ্ছে 1 ঘর বেশি নিব, ঠিক আছে। 1 ঘর বেশি নিব কেন, কারণ হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যাটা বের হয় হচ্ছে শ্রেণীব্যাপ্তির জন্য, ঠিক আছে, শ্রেণীব্যাপ্তির জন্য হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যাটা বের হয়। বাট আমরা যে উপরে বাংলাটা লিখি, ঠিক আছে, সেটা কিন্তু সেটার জন্য হচ্ছে আমাদের 1 ঘর বাড়তি নিতে হবে, ঠিক আছে, 1 ঘর হচ্ছে আমাদের বেশি নিতে হবে,
ওকে, তারপর হচ্ছে ভাই কত দেখো, কারণ আমাদের সর্বোচ্চ মান ছিল হচ্ছে আমাদের দেখো 85 থেকে, তাহলে কত হচ্ছে 85, 91, ঠিক আছে। দেখো 85 থেকে 91, ওকে। এইবার হচ্ছে ভাইয়া আমরা কি করব, এবার হচ্ছে ভাইয়া আমরা যে ট্যালি সংখ্যা নির্ণয় করব, ঠিক আছে। ট্যালি সংখ্যা কিভাবে দিব, দেখো ট্যালি সংখ্যা নির্ণয় করাটা কিন্তু খুবই একটু হচ্ছে গোলমেলে বেজে যায়, ঠিক আছে। ভালোভাবে নির্ণয় খেয়াল করে নির্ণয় করতে হবে। দেখো প্রথমে আছে কি 72, ঠিক আছে। তোমরা হচ্ছে প্রশ্ন থাকলে তোমাদের বোর্ড পরীক্ষায় তো হচ্ছে প্রশ্নের ভিতরে দাগ দিতে দেয় না, তোমরা হচ্ছে জাস্ট হালকা করে একটু চিহ্ন করে নিবা বোঝার জন্য, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে 72, দেখো 72টা কোন ঘরে পড়তেছে ভাইয়া, এ দেখো 71 থেকে 72 এইখানে, সো আমরা একটা দাগ দিব, ঠিক আছে। তারপর হচ্ছে কত 48, দেখো 48টা কোন ঘরে ভাইয়া, 48 হচ্ছে আমার এই ঘরে, সো এই ঘরে একটা দাগ দিব। তারপর হচ্ছে কত 37, 37টা হচ্ছে এই ঘরে। তারপর হচ্ছে ভাইয়া 56, 56 হচ্ছে এই ঘরে। তারপর হচ্ছে 67, ঠিক আছে। 67 হচ্ছে কোন ঘরে ভাইয়া, 67 হচ্ছে এই যে এই ঘরে, ঠিক আছে। তারপর হচ্ছে কত ভাইয়া 74, 74 হচ্ছে কোন ঘরে ভাইয়া, 74 হচ্ছে এই ঘরে। আচ্ছা, সো তারপর হচ্ছে 82, 82, সো এটা হচ্ছে আমাদের দেখো 82 হচ্ছে আমাদের এই ঘরে, ওকে। তারপর আছে কত ভাইয়া 36, ঠিক আছে। 36 হচ্ছে তাহলে আমাদের প্রথম ঘরে। তারপরে আছে 45, দেখো 45 হচ্ছে এই ঘরে। তারপরে আসছে হচ্ছে 42, 42 হচ্ছে আমাদের প্রথম ঘরে। তারপরে আছে দেখো 66, দেখো 66 তাহলে কোন ঘরে, এই ঘরে। তারপর আছে আমাদের 55, দেখো 55 হচ্ছে এই ঘরে, হচ্ছে 72, 72, তারপর হচ্ছে 86, তারপর হচ্ছে 86 হচ্ছে লাস্ট ঘরে, ওকে। তারপর হচ্ছে আমাদের 51, 51 হচ্ছে এইখানে, হচ্ছে 69, ঠিক আছে। 69 হচ্ছে আমাদের এইখানে, হচ্ছে 77, 77, ওকে। তারপর হচ্ছে 91, 91 হচ্ছে লাস্ট ঘরে, ওকে। তারপর হচ্ছে 62, 62, দেখো 62 হচ্ছে আমাদের এই ঘরে, ওকে। তারপর হচ্ছে আমাদের 79, ওকে 79, দেখো 79 হচ্ছে আমাদের এই ঘরে, ওকে। তারপর হচ্ছে 38, 38 হচ্ছে আমাদের প্রথম ঘরে, ওকে। তারপর হচ্ছে আমাদের 53, 53, দেখো 53 হচ্ছে এই ঘরে। তারপর হচ্ছে 60, 60 হচ্ছে আমাদের এইখানে, সরি 60 এইখানে না, 60 হচ্ছে আমাদের এইখানে, ওকে। তারপর হচ্ছে কত 74, দেখো 74 হচ্ছে আমাদের, দেখো এখানে কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে, তাই না। সো চারটা হওয়ার পরে 5 নম্বর ট্যালিটা হচ্ছে আমরা এইভাবে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে কত 58, 58 হচ্ছে ভাইয়া এই ঘরে, ওকে। হচ্ছে 65, দেখো 65 হচ্ছে আমাদের এই ঘরে, ঠিক আছে। এটা কিন্তু কেটে দিছি, ওকে। তারপর হচ্ছে ভাইয়া 72, 72 হচ্ছে আমাদের এই ঘরে, ওকে। তারপর হচ্ছে 73, 56, তারপর হচ্ছে আমাদের 42, ঠিক আছে। 42, 42 হচ্ছে প্রথম ঘরে। তারপর হচ্ছে আমাদের 85, 85 হচ্ছে ভাইয়া লাস্টের ঘরে। 54, এবার হচ্ছে দেখো এইখানে, ওকে। সো এবার হচ্ছে আমরা গণসংখ্যাটা কিভাবে লিখবো, যেই ঘরে অর্থাৎ এই শ্রেণীতে আমরা কয়টা ট্যালি পাইছি, 5টা, সো গণসংখ্যা হচ্ছে 5। এই ঘরে কয়টা পাইছি, 2টা, গণসংখ্যা 2। এই ঘরে পাইছি কত 6টা, সো গণসংখ্যা 6। এই ঘরে হচ্ছে 3, এই ঘরে হচ্ছে কত 1 2 3 4টা, 4টা। এই ঘরে হচ্ছে কয়টা, 7টা। এই ঘরে হচ্ছে আমাদের 2টা, আর এই ঘরে হচ্ছে আমাদের 3টা, ঠিক আছে। সো এই ছিল আমাদের গণসংখ্যা নিবেশন সারণী, ঠিক আছে। গণসংখ্যা সারণী যদি তৈরি করতে পারলে এইভাবে আমরা নির্ণয় করবো, ওকে। ওকে, ওকে। সো এবার আসো ভাই আমরা হচ্ছে কি করব, এই যে গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা আর হচ্ছে আয়তলেখ, ঠিক আছে। সো এই তিনটা আমরা শিখবো কিভাবে আঁকাইতে হয়। সো এই তিনটা মধ্যে সবারই যে ভেজালটা বাজে সেটা হচ্ছে যে কোনটার সময় আমাদের কি করতে হবে, ঠিক আছে, মানে হচ্ছে কখন কি কি লাগে। দেখো, সো এই জিনিসগুলো তোমরা হচ্ছে একটু নোট করে নিবা, ঠিক আছে। দেখো আমি এখানে জাস্ট কোনটা লিখছি জানো, এখানে হচ্ছে বাড়তি করে যে জিনিসটা লাগে, মানে হচ্ছে তোমার তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুটো তো দেওয়াই থাকে, এই দুইটা ছাড়াও বাড়তি কোন জিনিসটা তোমাকে নিতে হয় কোনটার ক্ষেত্রে জাস্ট সেটা লিখছি। দেখো তুমি যখন অজীব রেখা অঙ্কন করবা তোমাকে বাড়তি করে শুধু ক্রমযোজিত গণসংখ্যাটা লিখতে হবে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা ছাড়া, ভালো করে বুঝো, ঠিক আছে।
তুমি যখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবা তোমাকে বাড়তি করে শুধু এই যে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এইটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এইটা তোমাকে বাড়তি করে ছক আঁকাইতে হবে এইটার জন্য, ঠিক আছে। তুমি যখন অজীব রেখা অঙ্কন করবা বাড়তি করে ক্রমযোজিত গণসংখ্যা লিখবা, যখন বহুভুজ অঙ্কন করবা বাড়তি করে এইটা লিখবা। আর তুমি যখন আয়তলেখা আঁকাবা ভাইয়া তখন তোমার শুধু শুধু শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা হলেই এনাফ, আর কিছু লাগবে না তোমার, ঠিক আছে। এবার দেখো ভাইয়া এখানে কি করছি, দেখো দেখো আমরা কি করছি যে এই যে একটা ছক ছিল এইটা থেকেই আমরা হচ্ছে গণসংখ্যা, অজীব রেখা, বহুভুজ আর হচ্ছে আয়তলেখা তিনটার জন্য হচ্ছে আমরা একবারে এখানে লিখছি, ঠিক আছে। তুমি কি করবা দেখো, তুমি যখন একটু বুঝাই, তুমি যখন হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবা, ঠিক আছে, বহুভুজ যখন অঙ্কন করবা তুমি এই তিনটা লিখবা, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা এই তিনটা তুমি আঁকাবা। তুমি যখন হচ্ছে অজীব রেখা অঙ্কন করবা তখন হচ্ছে তুমি কি করবা, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটাকে স্কিপ করে শ্রেণীব্যাপ্তি আঁকাবা, গণসংখ্যা আঁকাবা, ক্রমযোজিত গণসংখ্যা এই তিনটা আঁকাবা, ঠিক আছে। তুমি হচ্ছে এবার এগুলোকে হচ্ছে নিচে নিচেও করতে পারো, সমস্যা নেই। মানে হচ্ছে প্রথমে আমরা মধ্যক নির্ণয়ের জন্য যেভাবে করছিলাম সেভাবে করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এবার ভাই তুমি যখন আয়তলেখা আঁকাবা তখন কি করবা, তখন জাস্ট তোমার কিচ্ছু লাগবে না, শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা এই দুইটা হলেই এনাফ, ঠিক আছে। এবার হচ্ছে ভাই বর্ণনাটা কিভাবে দিব, ঠিক আছে, বর্ণনাটা আমরা শিখিয়ে দেবো, সমস্যা নেই। আগে হচ্ছে আমরা এবার অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নির্ণয় করাটা শিখি, ঠিক আছে। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করাটা খুবই ইজি ভাই। দেখো এইখানে যেটা থাকবে তুমি এখান থেকে 1 মাইনাস করবা। কত করবা ভাই? 1 মাইনাস করবা। কিভাবে 1 মাইনাস করবা? দেখো 35.5 দিবা, ঠিক আছে। তুমি হচ্ছে 0.5 মাইনাস করবা, 1 না 0.5 মাইনাস করবা। আর এই পাশে কি করবা? 0.5 যোগ করবা, ঠিক আছে। এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এইভাবে একই নিয়ম 35.5 মানে আগেরটা হচ্ছে 0.5 কমাবা, পরে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে 0.5 বাড়াবা, ঠিক আছে। এইটুকুই জাস্ট কাজ, আর কিছু না। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একই, তাহলে এটা কত হবে? 40.5 থেকে এটা হচ্ছে আমাদের 45.5, ওকে। এখানে হচ্ছে 45.5 থেকে 50.5, এখানে হচ্ছে 50.5 থেকে 55.5, এখানে হচ্ছে ওকে ওকে। সো এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যাটাও লিখে নিই, তাহলে হচ্ছে এখানে 7 আর এখানে 9 হচ্ছে 16, হচ্ছে 26, এখানে হচ্ছে 43, এখানে হচ্ছে 46 আর এখানে হচ্ছে আমাদের 50। সো উপরে আমরা কি লিখবো ভাই? উপরে হচ্ছে আমরা লিখবো যে গণসংখ্যা হইলে, গণসংখ্যা বহুভুজ হলে লিখবো যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী নিম্নরূপ। এবার যদি অজীব রেখা হয় তাহলে লিখবো যে অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ, ঠিক আছে। মানে হচ্ছে আমি অবলিক দিয়ে লিখছি যেটা তোমার নির্ণয় করতে বলে, ঠিক আছে। এবার হচ্ছে ভাই আমাদের হচ্ছে গ্রাফ পেপারে আঁকাইতে হবে, ঠিক আছে। গ্রাফ পেপার তো আমাদের নাই, আমরা হচ্ছে কি করবো এইখানে খাতার মধ্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি হচ্ছে প্রথমে কি করবো, আমরা প্রথমে হচ্ছে এইরকম একটা দাগ দিব, তারপর হচ্ছে আমরা এদিকে একটা দাগ দিব, ঠিক আছে। দেখো ওকে। সো এইটার নাম হচ্ছে ভাই এক্স অক্ষ আর এটা হচ্ছে ভাই ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার এক্স অক্ষে কি ধরবো ভাই? এক্স অক্ষে হচ্ছে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। দেখো আমরা এবার কি অঙ্কন করতেছি, দেখো আমরা হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতেছি, তখন আমরা কি করব? এক্স অক্ষে বা এক্স অক্ষে ভাই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিব, ঠিক আছে। তাহলে কত ছিল দেখো 35.5, আমি যদি একটু লিখি, দেখো 35.5। এবার তোমরা যখন গ্রাফ পেপারে লিখবা তখন কি করবা? আগের থেকে 5 ঘর, ঠিক আছে, 5 ঘর তোমরা এভাবে ভাঙা চিহ্ন দিয়ে নিবা, বা হচ্ছে তোমরা ছেদ চিহ্ন যেটা দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। দেখো তারপরে কি করবা ভাই? প্রতি ঘরকে আমরা 1 ঘর করে ধরবো, ঠিক আছে। গ্রাফ থাকলে আসলে একটু সুবিধা হইতো, গ্রাফ যেহেতু নাই, যাই হোক সমস্যা নাই, ওকে। দেখো 35.5 থেকে আমি কি করব? এখানে কত ঘর ছিল ভাইয়া? দেখো শ্রেণীব্যাপ্তিটা কত ছিল আমাদের? 5 ছিল, তাই না? শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের 5 ছিল এখানে। সো আমরা 35.5 থেকে 5 ঘর যাবো। সো দেখো 1 2 3 4 5, ঠিক আছে। এই ঘরে কি দিব ভাই? এই ঘরে হচ্ছে আমরা 40.5 দিব, ঠিক আছে। এবার এখান থেকে 5 ঘর যাই, 1 2 3 4 5। সো এই ঘরে হচ্ছে আমরা দিব কত? 45.5, ঠিক আছে। এবার 5 ঘর যাই, 1 2 3 4 5, এইখানে দিব হচ্ছে আমরা 50.5, ঠিক আছে। তারপর হচ্ছে 1 2 3 1 2 3 4 1 2 3 4 5,
ঠিক আছে 5, এখানে হচ্ছে আমাদের 55.5, 1 2 ওকে। সো এবার আমরা কি করতেছি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতেছি, তাই না? সো দেখো 35.5 থেকে 40.5, ঠিক আছে 35.5 থেকে 40.5, এই ঘরে আমাদের গণসংখ্যা কত ছিল ভাই? গণসংখ্যা ছিল হচ্ছে 7, ঠিক আছে। সো আমরা এই পাশে কি লিখবো, এবার ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা গণসংখ্যা দিব, ঠিক আছে। এখানে 5, ঠিক আছে, তারপর হচ্ছে ধরো এইখানে এখানে হচ্ছে 7, ঠিক আছে, এখানে হচ্ছে 10, হ্যাঁ এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে আমাদের 20। ওকে, তো এবার হচ্ছে আমরা দিয়ে নিব। সো আমাদের গণসংখ্যা কত? 7, তাই না? 35 থেকে 40 করে হচ্ছে 7। সো এইখানে হচ্ছে আমরা একটা ডট দিব। তারপরে কত ভাই? তারপরে হচ্ছে 40 থেকে 45, এই ঘর পর্যন্ত গণসংখ্যা হচ্ছে আমাদের 9, ঠিক আছে। তাহলে হচ্ছে 7 8 9, ঠিক আছে এইখানে। ওকে, তারপর হচ্ছে ভাই এই ঘরে কত হবে? এই ঘরে হচ্ছে 10, সো এই ঘরে হচ্ছে 10, তারপর হচ্ছে ভাই 17, ঠিক আছে। এই যে এই করে হচ্ছে আমাদের 17, সো এটা হচ্ছে 15 16 17, ঠিক আছে। আমরা হচ্ছে আনুমানিকভাবে দিয়ে নিচ্ছি, তোমরা হচ্ছে গ্রাফ পেপারে দিবা। গ্রাফ পেপারে কিভাবে দিবা? এই যে উপর দিকে প্রতি ঘরকে এক এক ধরবা, ঠিক আছে। প্রতি ক্ষুদ্রতম ঘর যে থাকে, অর্থাৎ এরকম যে ছোট ছোট ঘর থাকে, ঠিক আছে, এগুলাকে তোমরা হচ্ছে এক এক ধরবা, ঠিক আছে। আর এইগুলা 5টা যেখানে হবে, এইগুলা 5টা যেখানে হবে সেখানে হচ্ছে তোমরা 5 দিবা। আর নিচের ক্ষেত্রে নিচের দিকেও একই, ঠিক আছে। দেখো আমরা কোথায় ছিলাম? 55.5-এ আমরা কত দিলাম? 17। ওকে, সো 60.5 এখানে কত? এখানে হচ্ছে আমাদের 3। ওকে, সো 1 2 3 আমরা এখানে দিয়ে নিই আনুমানিক। এবার লাস্টেরটায় কত ছিল? লাস্টেরটা ছিল হচ্ছে 4, ঠিক আছে। ওকে, সো এবার ভাই আমরা কি করব? এবার হচ্ছে জাস্ট এগুলো যোগ করে দিব, ঠিক আছে। সো এইখান থেকে এইখানে, তারপর হচ্ছে এইভাবে, তারপর হচ্ছে এইভাবে। ওকে, আচ্ছা। সো এইদিকে তোমরা কি করবা? এইদিকে হচ্ছে তোমরা দেখো, এইদিকে হচ্ছে তোমরা এটা জাস্ট এই পর্যন্ত রেখে দিতে পারো, বা হচ্ছে এখানে ডট ডট দিয়ে দিতে পারো, ঠিক আছে। ডট ডট এখানে দিয়ে দিতে পারো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এই ছিল আমাদের গণসংখ্যা বহুভুজ। ওকে, এবার আসলে আমরা হচ্ছে অজীব রেখা অঙ্কন করবো। অজীব রেখা অঙ্কনের জন্য কি লাগবে? অজীব রেখা অঙ্কনের জন্য হচ্ছে আমাদের ক্রমজয়িত গণসংখ্যা, এইটা জাস্ট বাড়তি করে লাগবে, ঠিক আছে। আমরা জাস্ট তাহলে আবার হচ্ছে ছকটা আঁকাই। যদি গ্রাফ গ্রাফ পেপারটা যদি আবার আঁকাই, গ্রাফ না থাকাতে হচ্ছে আমাদের একটু সমস্যা হয়েছে, তবে সমস্যা নাই। আমরা হচ্ছে গ্রাফের মধ্যে আরেকবার হচ্ছে তোমাদের এই জিনিসগুলো বুঝাই দিব, ঠিক আছে, সমস্যা নেই। হচ্ছে সেটা আরেকবার বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে 0। আচ্ছা, সো এবার দেখো, প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তি থেকে শুরু করতে হবে, ঠিক আছে। শ্রেণীব্যাপ্তি কত ছিল? 36 থেকে 40, ঠিক আছে। এবার হচ্ছে আমরা 5 ঘর প্রথমে ভাঙা চিহ্ন দিব। এবার বাংলাটা কি লিখবো সেটা আমরা বলতেছি। দেখো 36 থেকে 40, ধরো এই পর্যন্ত হচ্ছে 5 ঘর, ঠিক আছে। তারপরে কত ভাইয়া? 41 থেকে 42। ওকে, দেখো ওকে, সো দেখো এখানে একটু এভাবে না, দেখো একটু দেখাচ্ছি। ওকে, সো এইখানে আমরা লিখবো কি ভাইয়া? 36 থেকে 40, ঠিক আছে। তারপরে 5 ঘর পর আমরা কি লিখবো ভাইয়া? 41 থেকে 45, ঠিক আছে। এইভাবে লিখতে হবে অজীব রেখার ক্ষেত্রে। তারপরে কি লিখবো ভাইয়া? তারপরে হচ্ছে আমরা কি লিখবো? 46 থেকে 50, ঠিক আছে। 46 থেকে হচ্ছে 50, তারপর হচ্ছে ভাইয়া 51 থেকে হচ্ছে 55, তারপরে হচ্ছে 56 থেকে হচ্ছে 60, তারপর হচ্ছে 61 থেকে হচ্ছে 65।
এবার এবার ভাইয়া আরেকটা কথা বলে রাখি যে এইখানে আমরা কি করলাম যে শুধু ক্রমজয়িত কোনো সংখ্যাটা বাড়তে আনলাম, তাই না? তুমি হচ্ছে এইখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ঠিক আছে, এইটাও লিখতে পারো, বাট তুমি শ্রেণী সংখ্যা দিয়েও করতে পারো, অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা এইটা দিয়েও করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে, তোমার যেটা কমফোর্টেবল মনে হয়। আর অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা লিখলে তোমার হচ্ছে যে এইভাবে নিচে সংখ্যাগুলো বসাইতে হতো, এই যে এইভাবে সেম জিনিস, ঠিক আছে। আমি জাস্ট শ্রেণী সংখ্যা লিখছি, এই জন্য হচ্ছে আমাকে এইভাবে বসাইতে হচ্ছে। তোমরা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখতে পারো, ঠিক আছে। সো ক্রমজয়িত গণসংখ্যা আমাদের হচ্ছে কত ছিল আমরা যদি একটু দেখি, সর্বোচ্চ ছিল হচ্ছে আমাদের 50, তাই না? সেই দিকে হচ্ছে আমরা কি করব, এবার দেখো যেহেতু আমাদের 50 বেশি, তাই না? সো আমরা হচ্ছে প্রতি দুই ঘরকে হচ্ছে আমরা এক একক ধরবো, ঠিক আছে। 5, 10, 15, 20, 25, 30, ওকে, আমরা একটু বাড়িয়ে দিই, 30, তারপরে হচ্ছে 35, 40, 45, 50, ওকে। সো গ্রাফ না থাকাতে হচ্ছে একটু ঝামেলা হয়েছে, ওকে। দেখো তো 36 থেকে 40 এই ঘরে আমাদের যে ক্রমজয়িত গণসংখ্যা সেটা কত ছিল ভাইয়া, একটু যদি আমরা দেখি, এই ঘরে হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যা ছিল 7, তাই না? ওকে, সো এই ঘরে ক্রমজয়িত গণসংখ্যা তাহলে কত হবে ভাইয়া? ক্রমজয়িত গণসংখ্যা হচ্ছে 7, ওকে। সো এখানে হচ্ছে আমাদের 7। সো দুই ঘরকে এক এক দিয়ে তোমরা হচ্ছে এভাবে একটু লিখে নেবা, ঠিক আছে, গ্রাফ পেপারে। তারপরে হচ্ছে ভাই কত, তারপর হচ্ছে আমাদের 16, ঠিক আছে, তারপর হচ্ছে 16 এইখানে, তারপর হচ্ছে ভাই কত, তারপর হচ্ছে আমাদের ছিল হচ্ছে 26, ঠিক আছে, তাহলে হচ্ছে 25, 26 এইখানে, তারপরে ছিল কত ভাই 43, ঠিক আছে, তাহলে হচ্ছে 40, 43 আনুমানিক এখানে দিলাম। তারপরে ছিল কত ভাই, তারপরে ছিল হচ্ছে আমাদের 46, ঠিক আছে, তারপর হচ্ছে 46, লাস্ট ছিল হচ্ছে আমাদের 50, ঠিক আছে। সো আমার হচ্ছে উপরে চলে গেছে, দেখো অন্যটা, ওকে, সমস্যা নাই। দেখো আমরা হচ্ছে এইভাবে এটা হচ্ছে যোগ করে দিব, ঠিক আছে। এবার অজীব রেখাটা হচ্ছে শুধু উপর দিকে যাবে, ঠিক আছে, অজীব রেখা হচ্ছে শুধু উপর দিকে যাবে, ওকে। ওকে, আমরা হচ্ছে এইভাবে যোগ করে দিব, এটা হচ্ছে আমাদের অজীব রেখা। এবার ভাই আয়ত লেখো কিভাবে, আয়ত লেখা হচ্ছে একদমই ইজি। দেখো আয়ত লেখা হচ্ছে একদম ইজি। আয়ত লেখার ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, দেখো সো বরাবর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, হ্যাঁ এটা হচ্ছে ও 0, ওকে। সো এখানে হচ্ছে আমাদের কত কত ছিল 36 থেকে 40, এখানে ছিল হচ্ছে আমাদের 41 থেকে 45, এখানে ছিল হচ্ছে ওকে। সো দেখো আয়তলেখ অঙ্কন করতে গেলে আমরা এক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রেণীব্যাপ্তি নিব, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা নিব, ঠিক আছে, ওকে। এবার ভাই আরেকটা বিষয় যে এইখানে তো আমরা বললাম না যে এইখানে কি ছিল, তাই না? তো দেখো এইখানে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তি, যেটাই তুমি নিয়ে থাকো সেটা নিবা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবা, ঠিক আছে, ওকে। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবা, আচ্ছা, ওকে। সো 36 থেকে এটাতে আমাদের গণসংখ্যা ছিল কত, 7, দেখো 7, ওকে। তারপরে ছিল আমাদের 41 থেকে 45, এখানে ছিল হচ্ছে 9, ঠিক আছে, এখানে হচ্ছে 9, ওকে। তারপরে এখানে ছিল হচ্ছে আমাদের কত 10, ওকে। সো এখানে ছিল হচ্ছে আমাদের 10, তারপরে ছিল হচ্ছে আমাদের 17, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, ওকে। সো এইবার ভাইয়া দেখো আমাদের গ্রাফ পেপারে তো এরকম থাকে, তাই না? গ্রাফ পেপার হচ্ছে আমাদের এইরকম থাকে, ওকে। সো আমরা জাস্ট কিভাবে লিখবো, দেখো হচ্ছে এটার সাথে এটা যোগ করব, ঠিক আছে, এটার সাথে হচ্ছে এটা যোগ করে দিব এইভাবে, তারপর হচ্ছে এটার সাথে এটা যোগ করে দিব, তারপরে এইটার সাথে তো আমাদের এরকম থাকে, তাই না? মানে হচ্ছে গ্রাফ পেপারে তো এরকম থাকে, আমরা হচ্ছে এইরকম করে দিব, আর হচ্ছে এই যে নিচে এটার সাথে হচ্ছে আমরা এইভাবে যোগ করে দিব, ঠিক আছে, ওকে।
সো আসলে দেখো উদ্দীপক আমরা হচ্ছে একটা উদ্দীপক থেকে এরকম অঙ্কন করতে গেছি, তাই না? সো এরকম এই জন্য একটু হচ্ছে আমাদের ব্যতিক্রম হয়েছে। তবে তোমাদের যখন উদ্দীপক আলাদা করে দেওয়া থাকবে, মানে আয়তলেখের জন্য যে উদ্দীপক দেওয়া থাকবে, তখন আর এরকম হচ্ছে সমস্যা হবে না, ঠিক আছে? দেখো, সো এবার তোমরা কি করবা, এখানে জাস্ট হচ্ছে তোমরা একটু ডিজাইন করে দিবা বা হচ্ছে একটু কালার করে দিবা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আয়তলেখ। দেখো, সো এবার হচ্ছে ভাই বর্ণনাটা কি লিখবো, দেখো বর্ণনাটা জাস্ট কিছুই না, তুমি যেভাবে যেভাবে জাস্ট আঁকাইছো সেভাবে লিখবা। তুমি কি লিখবা যে ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতি এক ঘরকে কি করবো আমরা এক একক ধরে, ঠিক আছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়ে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে আমরা এক একক ধরে, মানে যত একক ধরবা, ঠিক আছে, গণসংখ্যা নিয়ে কি করি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, এইটুকুই জাস্ট, ঠিক আছে। তারপর কি লিখবো, তুমি যে হচ্ছে 35.5-এর আগের ঘরগুলো বোঝাতে আমরা কি করছি, ভাঙা চিহ্ন ব্যবহার করছি। এইটুকুই হচ্ছে বাংলা। পরেরগুলোও সেম, পরেরটাও সেম। তুমি যখন অজীব রেখা অঙ্কন করতে যাবা কি লিখবা, এই ছক কাগজে এক ছক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে, ঠিক আছে, তারপর এক ঘরকে এক একক ধরে শ্রেণীশ ব্যক্তি বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়ে, যেটা তুমি নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে, তুমি যত ঘর সমান ধরবা, ঠিক আছে, দুই ঘরকে এক একক ধরে ক্রমজয়িত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি 36.36 থেকে 40 এর আগের শ্রেণীগুলো বোঝাতে আমরা কি করছি, ভাঙা ঘর ভাঙা চিহ্ন ব্যবহার করছি, এটা লিখে দিবা, ঠিক আছে। আয়তলেখের বেলা একই সেম বর্ণনা, ঠিক আছে। আমি জাস্ট যেটা লিখলাম সেটা, মানে তুমি যেটা যেটা নিয়ে কাজ করবা সেটা। ওকে ওকে। সো আশা করি তোমাদের সবাই তোমরা হচ্ছে বুঝতে পারছো। আর এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 17 এর ওয়ান শট ক্লাস। ওকে, সো আশা করি তোমাদের হচ্ছে এই ক্লাসটা করার পরে চ্যাপ্টার 17 নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, সো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।